দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই প্রতিদিনের নিয়মিত আয়োজন চ্যানেল আই রাউন্ড টেবিল দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। সেই সাথে আমাদের আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার চারজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে আমাদের বর্তমান রাজনৈতিক যে সমীকরণ তা নিয়ে কথা বলতে। তাই তো আমাদের আজকের বিষয়ও রেখেছি আমরা রাজনীতির সমীকরণ। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমাদের সাথে আমরা পেয়েছি জাহিদ চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আমার দেশ। সেই সাথে আমাদের মাঝে আরও আছেন ডাক্তার জাহিদুল বারী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। আছেন শেখ রোকন, সহযোগী সম্পাদক, দৈনিক সমকাল। আমাদের স্টুডিওতে আরও উপস্থিত আছেন হাসিবুর রেজা কল্লোল, সম্পাদক, দৈনিক নয়া শতাব্দী, এবং তিনি একজন চিত্রনির্মাতা। চারজনকে অনেক শুভেচ্ছা। এবং নতুন নতুন করে সমীকরণ যোগ হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে রাজনীতিতে বাংলাদেশে। প্রথমে আমি এই বিষয়ে শুনতে চাই জাহিদ চৌধুরী আপনার কাছে, বাংলাদেশের যে রাজনৈতিক সমীকরণ আপনি আসলে কিভাবে সেই সমীকরণ দেখছেন বা মেলাতে চেষ্টা করছেন? আসলে দেখেন যে আমরা এই মুহূর্তে জুলাই বিপ্লবোত্তর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং জুলাই যে বিপ্লব, এই বিপ্লবটা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধ যেটা ছিল, এই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, যখন এটা থেকে আমরা ডিরেইলড হয়ে গেছি তখনই এই জুলাই বিপ্লবের প্রয়োজন এসে দাঁড়িয়েছে এবং এটা সময়ের প্রেক্ষাপটে এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছে। এখানে যদি খুব ছোট করে আমি বলি যে মুক্তিযুদ্ধের মানুষের বড় একটা আকাঙ্ক্ষা ছিল যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, অর্থনৈতিক সাম্যের একটা বিষয় ছিল, মানুষের প্রতি ন্যায় বিচারের একটা বিষয় ছিল, মানবাধিকারের বিষয় ছিল। এই যে বিষয়গুলা, এটা আমরা গত 15.5 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে এটা চরমভাবে ভুলণ্ঠিত হতে দেখেছি এবং এইটারই রেজাল্ট এসে আপনার দাঁড়িয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যেখানে চূড়ান্ত পর্যায়ে 15 বছর থেকে সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন স্টেক হোল্ডাররা এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে ছাত্ররা, তরুণরা এটার নেতৃত্বে ছিল, কিন্তু তাদের পিছনে সারা দেশের মানুষ এটাতে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র যারা ওই ফ্যাসিস্ট শাসক ছিল এবং তাদের সহযোগী অলিগার্ড যারা ছিল তারাই শুধু এটার বিরোধিতা করেছে এবং বিরোধিতা করতে গিয়ে 1400 এই তরুণ যুবককে হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে, ছাত্র যুবককে। এবং এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন রাজনৈতিক সমীকরণটা সম্পূর্ণ একটা ভিন্ন প্রেক্ষাপট এবং সারা বিশ্বে যখনই এরকম কোনো বিপ্লব হয়েছে, বিপ্লবে যারা পরাজিত হয়, এই পরাজিত শক্তি রাজনীতি থেকে স্থায়ীভাবে না হলেও দীর্ঘ সময়ের জন্য তারা বিচ্যুত থাকে, বাইরে থাকে এবং এটাই স্বাভাবিক। তো এই বিপ্লবের মাধ্যমে যখন আপনি পরাজিত হয়েছেন, সুতরাং আপনি এটার বাইরে থাকবেন। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে ভালো সুযোগ এসছে যে আপনি যে বিষয়গুলো, যে ধারণা নিয়ে মানুষ, যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থানে শরিক হয়েছিল দেশের সর্বস্তরের মানুষ, এইগুলাকে আপহোল্ড করা। এগুলো আপহোল্ড করার ক্ষেত্রে যে তিনটা কথা বলা হয়েছিল, আপনি দেখেন যে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো আমরা মনে করি এই মুহূর্তে আমরা নির্বাচনের ট্রেনে আছি, একবারে প্রান্তে আছি এবং সংস্কারের ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো যারা স্টেক হোল্ডার আছে তারা কিন্তু একটা কনসেনসাসে পৌঁছেছে এবং এটা চূড়ান্ত রূপ পাবে এই নির্বাচনের দিনে গণভোটের মধ্যে দিয়ে, দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মাধ্যমে। বাট এটার যে কি সংস্কার করব এই ব্যাপারে কিন্তু একটা এগ্রিড পয়েন্টে পৌঁছে গেছে রাজনৈতিক দলগুলো এবং আমি সেই ব্যাপারে শুনতে চেষ্টা করব। তবে আমি এখানে একটু থামাবো জাহিদ চৌধুরী আপনাকে। আমি যদি ডাক্তার জাহিদুল বারী আপনার কাছে আসি, যে নির্বাচন এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ সমীকরণ বোধহয় রাজনীতির এটাই, এনসিপি আসলে সেই সমীকরণে কতখানি এগিয়ে বা কিভাবে তারা তাদেরকে গুছিয়ে সামনে এগোচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বের বাংলা ভাষাভাষী যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং আমার আজকে যারা সহ আলোচক রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে ভাই একটু আগে বললেন যে একটা বিপ্লবোত্তর পরিস্থিতি আমরা পার করছি, এনসিপির নির্বাচন যে একটা প্ল্যান, সেটাও এই পরিকল্পনাটাও কিন্তু বিপ্লবোত্তর পরিস্থিতিকে ঘিরেই। আপনারা জানেন যে এই গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, যেটাই বলেন না কেন, আমরা বিপ্লব বলবো। তো এই বিপ্লব পরবর্তীতে এনসিপি হচ্ছে একটা রাজনৈতিক দল, বাংলাদেশের প্রথম কোনো রাজনৈতিক দল যারা বিপ্লবোত্তর সংগঠিত হয়েছে। এই জন্য এনসিপির নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করার আগে এনসিপির আমাদের মূল কাজটা ছিল বিপ্লবকে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া। অর্থাৎ যারা আমাদের পেছনে, আমরা যারা এই বিপ্লবে, এই গণ অভ্যুত্থানে আমরা একেবারেই সামনের সারিতে ছিলাম,
আমাদের পেছনে যে এদেশের আমরা বলবো 18 কোটি মানুষ, মানে যারা একেবারেই আওয়ামী লীগের স্টেক হোল্ডার ছিল, আওয়ামী লীগের তল্পিবাহী ছিল এবং যারা সুবিধাভোগী ছিল, এই গুটি কতক মানুষ ছাড়া দেশের সমগ্র মানুষ, সমগ্র জাতি, তারা কিন্তু আজকে এই 24 জুলাই আগস্টের বিপ্লবে কিন্তু তারা আমাদের সাথে ছিল। তো তাদেরকে আসলে বিপ্লব পরবর্তী একটা নতুন বাংলাদেশের সমীকরণ তাদেরকে বুঝিয়ে দেওয়াটা এনসিপির একটা বড় দায়িত্ব ছিল, কাজ ছিল। আমরা পুরোপুরি সফল হয়েছে এটা বলবো না, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের মানে এখানে বাংলাদেশ বলেই তো বাংলাদেশ না, বাংলাদেশের সাথে আমাদের চারদিকে একটি বৃহৎ প্রতিবেশী দেশ আছে যারা বাংলাদেশের প্রতিটা পদক্ষেপকে ষড়যন্ত্রের আকারে তুলে ধরতে চায় এবং ষড়যন্ত্র হিসেবে এটাকে, এবং গত দুদিনে বোধহয় সেই সমীকরণে আরো নতুন মাত্রা যোগ হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে আমরা, মানে এটা দুঃখ শুধু না, আমরা দুঃখ বললে হবে না, এটা আমরা প্রতিবাদ করছি এবং এটি আমরা ডেফিনেটলি এভাবে চলতে থাকলে আমরা চরম আকারে প্রতিরোধ গড়ে তুলব। তা আমাদের এই আপনি যেটা বললেন যে গত কদিন আগে আমাদের সহযোদ্ধা জুলাই বিপ্লবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যিনি লড়াই করেছেন, সেই ওসমান হাদিকে ন্যাক্কারজনকভাবে কাপুরুষোচিতভাবে যে হামলা করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে, আমরা তাদেরকে বলতে চাই যে তারা যদি এটি নির্বাচন বানচালের জন্য, এই ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো প্রমাণ পেয়েছি বা আমরা কি আসলে বলতে পারি? দেখেন, আমরা বলতে পারি না এটা বলবো না, তবে যদি আপনি প্রমাণের সাপেক্ষে যদি একেবারে আইনি প্রমাণের কথা বলেন, সেটি হয়তো আমাদের কাছে এখন নেই, কিন্তু সূত্র মিলিয়ে আমরা বলতে পারি। সেই জায়গা থেকে ডাক্তার জাহিদুল বারী, আমরা আর আজকেও খুবই মানে দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। আমরা জানি যে এনসিপির একজন নেত্রী হাজারীবাগে তার ছাত্রী হোস্টেলে ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। এই বিষয় নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি বা কিভাবে? না, এটি তো আমাদের মানে ওই যে বললাম যে আমরা এরকমভাবে চলতে থাকলে প্রতিরোধই আমাদের সামনের উপায়। কেননা আপনি দেখেন যে যিনি আজকে যার মরদেহ পাওয়া গেছে, আমাদের জান্নাতারা, আমাদের নেত্রী, তো উনি কিন্তু কিছুদিন আগে হুমকি পেয়েছেন এবং আমি আজকে দেখলাম যে আমাদের পার্টিতে আলোচনা হচ্ছিল যে গতকাল পর্যন্ত তাকে তার ঘনিষ্ঠজনকে বলে আসছে যে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, নানাভাবে আমাকে তাহলে কি এইখানে যদি আমরা আবার সমীকরণটা এভাবে দেখি যে হুমকি পেয়েছিলেন তিনি, কিন্তু তার যথাযথ যদি নিরাপত্তার ব্যবস্থা বা সেটা রাষ্ট্র নিশ্চিত করতে পেরেছে কিনা একটা বড় প্রশ্ন। আমি শুনবো ওই ব্যাপারে আপনার কাছে, তবে তার আগে আমি আসতে চাই শেখ রোকন আপনার কাছে। আমরা দেখছি আসলে প্রতিনিয়তই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটু একটু করে খুবই ঘোলাটে হচ্ছে। তার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণার আগে এক রকমের ছিল, তফসিল ঘোষণার পরে আরেক রকমের, এবং কেউ কেউ বলছে যে নির্বাচন পিছিয়ে যাবে কিনা, যদিও সেটা নিয়ে ইসি আবার আরেকভাবে খুব স্ট্রংলি তাদের মন্তব্য করেছেন যে এমন কোনো ঘটনা ঘটেনি যেটাতে নির্বাচন পেছাতে পারে। আপনি কি মনে করছেন যে আসলেই 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিকে তো মানুষ তাকিয়ে আছে? হ্যাঁ, আমি মনে করি যে নির্বাচনটা আমাদের হতে হবে, নির্বাচনটা জরুরি। একটা আমরা দেখছি যে জুলাই গণ অভ্যুত্থান, এইটার পেছনের কারণগুলোর মধ্যে একটা বড় কারণ ছিল নিঃসন্দেহে দুর্নীতি, নিপীড়ন, নির্যাতন, এগুলো ছিল একটা বড় কারণ, যে কারণে সাধারণ মানুষ, সমস্ত শ্রেণী পেশার মানুষ এই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল। এমনকি আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মী নিচের লেভেলে তারা এখানে যোগ দিয়েছিল। একটা কারণ হচ্ছে যে আমরা 3টা নির্বাচনে ভোট দিতে পারিনি। আজকে যাদের বয়স 29-30 বছর, এরা জন্মের পর থেকে কখনো ভোট দেয়নি, 18 বছরের সঙ্গে এমনকি 35 হলো। তো ফলে প্রধান কারণটা ছিল আমার মতে যে একটা অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য নির্বাচন। তো সেইটার জন্য আমরা প্রায় 1.5 বছর হয়ে গেছে আমরা নির্বাচনের মুখোমুখি আসতে। তো আমি মনে করি যে নির্বাচনটা হতে হবে, এটা হওয়া দরকার। কারণ গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা প্রতিনিধিত্বমূলক, অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক ব্যবস্থা চাই নির্বাচনের মধ্য দিয়ে। তো সেইটা নিশ্চিত করতে হবে। এবং আপনি দেখবেন নির্বাচন যখন প্রধান উপদেষ্টা সুনির্দিষ্টভাবে বললেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তখন অস্থিরতা বহুলাংশে কমে গিয়েছিল। তার আগ পর্যন্ত নানা অস্থিরতা আমরা দেখছিলাম রাজনৈতিক মহলে, পেশাজীবী মহলে, রাজপথে। আমি মনে করি, আমার আশঙ্কা হচ্ছে যদি নির্বাচন কোনো কারণে আবার অনিশ্চিত হয়, তাহলে সমস্ত ব্যবস্থা, এই যে রাষ্ট্র ব্যবস্থা, আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাচ্ছি, আমাদের অর্থনীতি,
আমাদের সামাজিক স্থিতিশীলতা এগুলো হুমকির মুখে পড়বে। সবথেকে ফলে যে বেশি কোনো মূল্যে নির্বাচনটা আমাদের করতে হবে, যে কোনো মূল্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। নিঃসন্দেহে আমি আসতে চাই হাসিবুর রেজা কলরুল আপনার কাছে, যে এই যে আসলে ক্ষমতার হস্তান্তর, যেটা আমরা যদি কয়েকটা নির্বাচন বা কয়েক দশক ধরে দেখি বাংলাদেশে, খুব সুষ্ঠুভাবে ক্ষমতার হস্তান্তর বাংলাদেশে কেন জানি বাংলাদেশের রাজনীতিতে এটা ঘটেনি। এবার যদি হয় সেটা হয়তো প্রথমবারের মতো একটা সঠিক হস্তান্তর হবে বা সুষ্ঠুভাবে হবে। আপনি আসলে কি প্রত্যাশা করছেন যে এই যে নতুন নানা রকমের সমীকরণের মধ্য দিয়ে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশার জায়গাটা কি? নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এটা যেমন আশঙ্কার কথাও কিন্তু আছে। আজকে আমার পত্রিকাতেও এটা নিয়ে আমরা কথা বলেছি যে যেখানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন আশঙ্কার কথা, এমনকি আমাদের সুশাসনের জন্য নাগরিক সুজনের যে সম্পাদক উনিও বলেছেন যে পলাতক শক্তির নির্বাচনকে সহিংস এবং ভণ্ডুল করে দিতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং সম্প্রতি এই যে হাদি, তার উপরে যে হামলা হলো, তারপরে বিএনপির একজন প্রার্থী নারায়ণগঞ্জের উনি কিন্তু প্রার্থিতা প্রত্যাহার করলেন। এই যে একটা আশঙ্কা প্রার্থীদের মধ্যে, এবং আমার তো মনে হয় নির্বাচন যত গড়িয়ে আসছে তত বেশি এই আশঙ্কার জায়গাটা যেমন বাড়ছে, সাংবাদিকদের উপরে, গণমাধ্যমের উপরেও কিন্তু বিভিন্ন রকম একটা চাপ তৈরি হচ্ছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে একটু যারা এটার সঙ্গে সম্পৃক্ত তারা দেখবেন। এবং এবার ভোট কিন্তু জোটে জোটে ভোটের একটা বিষয় আমরা এই প্রথমবারের মতো দেখছি। এবং মানে সেই সমীকরণ বোঝা কিন্তু আবার খুব কঠিন। আমি যতটুকু দেখছি তাতে রাজনৈতিক যে আসলে জোটগুলো গড়ে উঠছে, সেখানে কে কাকে কতটা ছাড় দিবে, প্রতীক কি হবে, এগুলো নিয়ে এই ব্যাপারে ছাড়ের যদি আপনি ব্যাপারগুলো যোগ কিন্তু করেন। এখন মোটামুটি যেমন জামাত 232টা আসনে তাদের কিন্তু ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে, করেছে, বিএনপি একটা বড় অংশে। এবং যারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন তারা কোথায় যাচ্ছেন সেটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল যে তারা এখন হয়তো নিজেদের দলে ফিরবেন। তো এইসব মিলে একটা মোটামুটি স্পষ্ট জায়গাটা যে কি হতে যাচ্ছে, কিন্তু ইলেকশনের ব্যাপারটা এখনো কিন্তু নিশ্চিত না। এবং এই সহিংসতা কিভাবে মোকাবেলা করবেন এই বর্তমান সরকার, এটার উপর আসলে ডিপেন্ড করছে যে আমরা একটা চমৎকার ইলেকশনের দিকে যেতে পারছি। সেক্ষেত্রে আপনি কি দেখছেন যে আসলে রাজনৈতিক যে পরিস্থিতি এবং আমাদের যে প্রশাসনিক যে দক্ষতার জায়গাটা, সক্ষমতার জায়গাটা, সেটা কি আসলে সঠিকভাবে আসলে করার আমি কি জন্য? দেখছি তার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভোট দিতে চায়, মানুষ অপেক্ষায় আছে। এবং এই যে চেঞ্জটা হলো, চেঞ্জের পরে মানুষ অপেক্ষায় আছে যে যেমন তারেক রহমান ফিরছেন আগামী 18 বছর পর, 25 ডিসেম্বর। হ্যাঁ, তো সেটা নিয়ে আশঙ্কা যেমন আছে, মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দ এবং উৎসবের একটা পরিবেশ, নির্বাচনকে ঘিরেও কিন্তু একই রকম একটা উৎসবের পরিবেশ। তো এগুলো যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। গণতন্ত্র তো এটাই যে আসলে সবকিছুকে স্বাভাবিকভাবে চলতে দিতে হবে। তো নির্বাচন নিয়ে আমার একটাই কথা যে এটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। আমরা সেটি প্রত্যাশা করি, কারণ নির্বাচন মানেই আসলে সবসময় ছিল যে সব দেশেই, সারা পৃথিবী জুড়েই নির্বাচন মানেই উৎসব। কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে সঠিক নির্বাচনের ব্যবস্থা না হওয়া এবং সর্বোপরি যে খুব ইনক্লুসিভ একটা নির্বাচন না হওয়া। আমরা যদি জাহিদ চৌধুরী আপনাকে জিজ্ঞেস করি যে এই যে আসলে রাজনীতির সমীকরণে মানে সব কিছু মিলিয়ে এখন 12 ফেব্রুয়ারির নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর যে সিদ্ধান্ত বা কখনো কখনো সিদ্ধান্তহীনতা, সেটা কোন দিকে নিতে পারে? যে এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যারা স্বৈরাচার ফেসিবাদী সরকার, সেই আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, তাদের কার্যক্রম স্থগিত রয়েছে। তো আওয়ামী লীগকে বাদ দিলে বলা যায় যে তারা শুধুমাত্র 88 নির্বাচনে অংশ নেয়নি, অন্য নির্বাচনগুলোতে তারা অংশ নিয়েছে কিংবা এককভাবে নির্বাচন করেছে সবাইকে বাদ দিয়ে। তো যেমনটি অন্য আলোচকরা বলছিলেন যে গত 15 বছরে তারা নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল পুরোপুরি। প্রথম আপনার তারা এককভাবে নির্বাচন করলো, কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই যে নির্বাচন, তারপরে রাতের ভোটের নির্বাচন হলো এবং সর্বশেষ এসে আমি ডামির নির্বাচন হলো। তো ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হলো, যে এর মাধ্যমে এই যে 35 বছর বয়স পর্যন্ত যারা আছে তারা নির্বাচন জিনিসটা কি, ভোট প্রদানটা কি, এটা প্রায় ভুলে যেতে বসছিল। এইটা আশা করা যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে এইটা ফিরে আসবে। এবং আশঙ্কার কথা দেখেন, আমি তার আগে আশঙ্কায় যাওয়ার আগে আমি একটু জিনিস বলে নিই, জোটের কথা যেটা এই নির্বাচনে একটা পরিবর্তন আসছে যে আপনি দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। আগে যেটা ছিল
যে জোটবদ্ধ হলে বড় দল যারা থাকে বিএনপি, জামাত কিংবা আগে যারা ছিল জাতীয় পার্টি, এইভাবে তারা নির্বাচন করত। কিন্তু এখন তার যার যার প্রতীকে করতে হবে। এই যার যার প্রতীকে এই পরিবর্তনটা আনার ফলে যারা তুলনামূলকভাবে ছোট দল আছেন তাদেরকে প্রার্থিতা করার ব্যাপারে বড় দলগুলো একটা শঙ্কায় পড়ে গেছে। কারণ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলে একজন যে রেজাল্ট পেতে পারেন বা সাধারণ মানুষের কাছে যত সেটা পরিচিত, কাস্তে নিয়ে করে এটা উনি হয়তো এটা পাবেন না, কিংবা অন্য কোনো প্রতীক মোমবাতি নিয়ে করে হয়তো এই রেজাল্টটা উনি আনতে পারবেন না। তো এই কারণে জোটের সমীকরণটা একটু ভিন্ন রকম হয়ে গেছে। আমরা জামাতের সাথে 8 দলীয় জোট দেখছি, বিএনপির সমমনা দল গতকালকে তারা মিটিং করেছে, আজকেও মিটিং করেছে, তাদের সাথে বৈঠক আছে, এবং এরপরে তারা হয়তো একটা রেজাল্ট দিবে যে কাদেরকে সিট ছাড়বে। কোনো কোনো জায়গায় তারা বিএনপিও প্রার্থী দিবে, ওই দলও প্রার্থী দিবে, আবার কোনো জায়গায় বিএনপি প্রার্থী দিবে না, এটাই শোনা যাচ্ছে। জামাতের ক্ষেত্রে এখনও এটা স্পষ্ট নয়। এনসিপি একটু ভিন্ন প্রেক্ষাপটে যাচ্ছে, তারা বলছে যে যারা বিদ্রোহী প্রার্থী হবে কিংবা যারা যাবে না, যারা দলীয়ভাবে কোথাও নেই, তাদেরকেও আহ্বান করেছে। তারা ইতিমধ্যে 125টা আসনে প্রার্থী দিয়েছে, বাকিদের দিবে। এখন নির্বাচনে যে সংখ্যার কথাটা আসছে, এখানে বলছি যে দেখুন সংখ্যা বিভিন্ন সময় ছিল, এবারের প্রেক্ষাপটটা ভিন্ন কী কারণে? যে আওয়ামী লীগের মতো তাদের সমর্থকরা, তাদের লেসপেন্সাররা তো সারা দেশেই রয়ে গেছে, প্রশাসনে রয়ে গেছে, সাধারণ মানুষের মধ্যে রয়ে গেছে। হয়তো বলা হচ্ছে এটা 10,000, 5,000, 30,000 সর্বোচ্চ। কালকে হাসনাত আবদুল্লাহ বলেছেন একটা ফিগার, ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তারা ওইখান থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, এবং ভারত তাদের সাথে ভেরি মাচ ওতপ্রোতভাবে জড়িত আছে। আপনি যেটা বলছিলেন যে শরীফ ওসমান আদির উপর হামলার ঘটনায় ভারত জড়িত, এই সন্ত্রাসী তো হামলা করার 12 ঘন্টার মধ্যে আজকে সর্বশেষ যেটা আসছে, সে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনি যেমন ভারতে গিয়ে যদি সে আশ্রয় নেয়, তাইলে তো আপনি সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছেন। আপনি হাসিনার মতো একজন খুনিকে, একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছেন, কামালের মতো একটা লোককে আশ্রয় দিয়েছেন। তো এটা আর প্রমাণের কি আছে? এই যারা গণহত্যা চালিয়েছে জুলাইতে এবং যারা 15-16 বছর থেকে দুঃশাসন চালিয়েছে, এই প্রত্যেকটা লোককে ভারত আশ্রয় দিয়েছে। এরপরে তো আর এর চেয়ে বড় প্রমাণ তো আর আপনার কিছু প্রয়োজন পড়ে না। তো সুতরাং এইখানে ভারত এবং এটা আমাদের সাথে প্রতিবেশী সুলভ কোনো আচরণ করছে না, এটা অন্যায় করছে, এবং এটা বাংলাদেশের বর্তমান সরকার বারবার বলছে। এবং আমি মনে করি যে এটা অন্য লেভেলেও, আন্তর্জাতিক পর্যায়েও এই কমপ্লেনগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত, যে ভারত আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি, গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে, এবং তাদের যে ভয়েস লিক হচ্ছে, এগুলোর মধ্যে তারা প্রকাশ্যে এই অবস্থান নিয়েছে। এবং আপনি দেখেন সন্ত্রাসী চক্র কিভাবে এই নেটওয়ার্ক, ওই দিন যে হাদিকে হত্যার চেষ্টা চালানো হলো, আমি দোয়া করি হাদি ফিরে আসুক, কিন্তু এই অনুষ্ঠানে আসার আগে সর্বশেষ যে খবর পাচ্ছিলাম যে আসলে অবস্থা তার খুবই সংকটাপন্ন, এবং সরকারও এটা বলেছে, এবং সর্বশেষ তার মাথায় একটা যে অপারেশনটা খুবই জটিল, কিন্তু তারপরে সিঙ্গাপুরের চিকিৎসকরা একটা রিস্ক নিতে চাচ্ছেন, লাস্ট চান্স হিসেবে তাকে রিকভার করা যায় কিনা। তো এই রকম তারা আরো কতজনকে টার্গেট করছে এটা আল্লাহই জানে। রাজনৈতিক দলগুলোর উচিত হবে তারা সম্মিলিতভাবে একটা জনপ্রতিরোধ গড়ে তুলবে। জনগণের উপর কিছু নেই। জনগণ যদি এই ব্যাপারে একাট্টা হয় যে নির্বাচন অনুষ্ঠান করবে, কেউ এটা ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই বিপ্লবী এর প্রমাণ। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুল বারী। এই যে আসলে পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে নানাভাবে পরিবর্তন হচ্ছে, যেটা আমরা বলতে পারি যে রাজনৈতিক সমীকরণ পরিবর্তন হচ্ছে, সেই সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি যে এনসিপি একদম নবীনতম দল হিসেবে তাদের যে ভূমিকা বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে চেষ্টা করছে, এবং 125টি আসলে তারা প্রতিনিধি দিয়েছে, সেই জায়গা থেকে আসলে আপনারা কিভাবে সমীকরণটাকে দেখছেন, এবং রাজনৈতিক জায়গা থেকে নির্বাচনের ফলাফলের দিকে আপনাদের চোখটা কিভাবে? দেখুন, আমি এর আগেও আপনাকে বলেছি যে আসলে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচনের ফলাফল এটি আমাদের কাছে খুব বড় বিষয় এই মুহূর্তে না। আমাদের কাছে বড় বিষয় হচ্ছে যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে একটা ঐক্য প্রতিষ্ঠা করা, এবং সেই ঐক্যটা ডেফিনেটলি ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশকে মাথা উঁচু বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশকে দেখতে চাই যে প্রতিবেশী কোনো দেশের অঙ্গুলি হেলনে যেন বাংলাদেশ না চলে। সেই হিসেবে আমরা নতুন নবীনতম দল হিসেবে নির্বাচন প্রক্রিয়ার জন্য আমরা কিন্তু যথেষ্ট সময় পাইনি। আর এটি আমাদের কাছে খুব বিগ ডিল না। আমাদের কাছে বিগ ডিল হচ্ছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। জনগণ নির্বাচন দিতে চায়, নির্বাচনে অংশ নিতে চায়, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা 35 বা তার নিচের বয়সী, তারা এখনো পর্যন্ত
কোনো অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিতে পারেন নাই। তো আমরা চাই যে সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিক, ভোট দিয়ে তারা তাদের অভিমত ব্যক্ত করুক, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে তারা নিয়ে আসুক। আর সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ হিসেবে আমাদের অনেকগুলো প্রক্রিয়া চলমান। যে আসনগুলোতে আমাদের ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে সেই আসনগুলো সহ অন্যান্য পরবর্তী অন্যান্য অনেক আসনে আমরা নিজেরা এবং অন্যান্য দলের সাথে কথা জোটবদ্ধ হয়ে বলে যাচ্ছি। মধ্য কথা হচ্ছে নির্বাচন হওয়া প্রয়োজন এবং এই নির্বাচনের মাধ্যমে যে আগামীতে এমন একটি সরকার আসা প্রয়োজন যে সরকারটা জনগণ নিয়ে এসেছে। এর আগের সরকারগুলো কিন্তু হাসিনা যে 3বার একটা নামকে হস্তে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল, ওগুলি কোনো নির্বাচন ছিল না এবং হাসিনাকে জনগণ নিয়ে আসে নাই। হাসিনাকে নিয়ে এসেছিল পাশের দেশের মানুষেরা, পাশের দেশের সরকার, যারা হাসিনাকে দিয়ে তারা এদেশে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু আমরা চাই যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ জাতি এবং এ জাতির ভোটাররা তারা নিজেরা নিজেদের মানে প্রতিনিধিদেরকে ক্ষমতায় নিয়ে আসুক, যে প্রতিনিধিত্বের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লবকে জুলাই সনদ প্রয়োগের মাধ্যমে জুলাই বিপ্লবকে সংহত করা হবে এবং জুলাই যোদ্ধা যারা আছে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং আকাঙ্ক্ষাগুলো আমরা অবশ্যই পাবো, এটি আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ জাহিদুল বারী। আবার আসতে চাই শেখ রোকন আপনার কাছে। সার্বিক এই পরিস্থিতি যদি আমরা দেখি এবং আকাঙ্ক্ষার কথা যেহেতু আসছে, জুলাই আকাঙ্ক্ষার অন্যতম ছিল যে বাক স্বাধীনতা, কিন্তু আমরা কিন্তু দেখেছি সাম্প্রতিক সময়ে এর আগেও বেশ কয়েকজন সাংবাদিক নানাভাবে তারা আক্রান্ত হয়েছেন বা আনিস আলমগীর তাকে আটক করা হয়েছে এবং রিমান্ডেও আছেন। এইটা নিয়ে আপনি একজন আসলে যদি বলি সাংবাদিক হিসেবে আপনার এখানে আসলে মতামত কি, ভাবনাটা কি? যে দেখুন, গত 1.5 দশকে আমরা যেভাবে সাংবাদিকতা করেছি বা করতে বাধ্য হয়েছি বা করতে পারিনি, সেইটা সঠিক সাংবাদিকতা ছিল না। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আমরা সাংবাদিকদের কাজ হচ্ছে দুর্বলের কণ্ঠস্বর হয়ে ওঠা, ক্ষমতাকে প্রশ্ন করা, নিরাশ্রয়ে আশ্রয় হওয়া এবং যারা অবলা তাদের কথাটা বলতে পারা, সেটা সাংবাদিকতার কাজ ছিল। কিন্তু গত 1.5 দশকের বেশিরভাগ সময় বেশিরভাগ সাংবাদিক, বিশেষ করে যারা খুব সুপরিচিত সাংবাদিক, যারা দীর্ঘ কেরিয়ারে জাহিদ ভাইদের মতো অনেক 80 দশক 90 দশক থেকে সাংবাদিকতা করেছেন, এদের একটা বড় অংশ সাংবাদিকতা করতে পারেননি, চাননি, করেননি। নেট রেজাল্ট হচ্ছে এইটা, এ নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই জন্য 5 আগস্টের পরে, জুলাই গণঅভ্যুত্থানের পরে যেভাবে সাংবাদিকদের হত্যা মামলা দেয়া হচ্ছে, যেভাবে তাদেরকে সন্ত্রাসবিরোধী মামলা দেয়া হচ্ছে, এটা ঠিক না। আপনি যদি তার যে দুর্নীতি থাকে সাংবাদিকের, নিঃসন্দেহে সাংবাদিকের দুর্নীতির বিচার হতে হবে। যদি তেলবাজি করে, তেলবাজি বিষয়ক যদি কোনো আইন থাকে, নিঃসন্দেহে তেলবাজির বিচার হতে হবে। কিন্তু সেই সংবাদ তো মানুষও গ্রহণ করবে তেলবাজি না। করার জন্য আপনি তাকে হত্যা মামলা দিতে পারেন না, আপনি গণহারে হত্যা মামলা দিতে পারেন না। একটু 250-200 আসামি আছে, এর মধ্যে আচ্ছা একটা কোটার মধ্যে 2 জন সাংবাদিক ঢোকায় দেন। আপনি একজন তার ফেসবুকে লেখালেখি করেছে, সেই জন্য আপনি তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিতে পারেন না। আনিস আলমগীরের কথা বলছি এবং আমি। 5 দিনের রিমান্ড। এইটা ফলে এইটা সাংবাদিকতার জন্য, স্বাধীন সাংবাদিকতার জন্য, শক্তিশালী গণমাধ্যম হওয়ার জন্য, সংস্কারমূলক গণমাধ্যম আমরা চাই, সেটা হওয়ার জন্য এইটা সঙ্গত উপায় না। 5 আগস্টের পরে আমরা নির্বাচনী ব্যবস্থায় সংস্কার চেয়েছি, আমরা বিচার চেয়েছি, আমরা অর্থনীতিতে উল্লম্ফন চেয়েছি, কিন্তু একই সঙ্গে আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংহত হোক, শক্তিশালী হোক, একটা মুক্ত পরিবেশ গড়ে উঠুক, সেটাও আমরা চেয়েছি। কিন্তু এই হত্যা মামলাগুলো, এই সন্ত্রাসবিরোধী মামলাগুলো, এইগুলো ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। যারা আসলে হত্যার শিকার হয়েছে, যারা স্বজন হারিয়েছে, যারা প্রাণ দিয়েছে, তাদের বিচারের ব্যবস্থাটাকেও আমরা এভাবে গয়রহ মামলা দিয়ে, সাংবাদিকদের হত্যা মামলা দিয়ে, সেই তাদের যে অধিকার, তাদের যে ন্যায্যতা, সেটাকে প্রশ্নবিদ্ধ করছি। খুব চমৎকার বলেছেন, খুব পরিষ্কারভাবে। আমরা আসতে চাই হাসিবুর রেজা কল্যাণ। এই যে আসলে এক একটি বিষয়, এক একটা সময় আমরা যদি দেখি মালাগাথার মতো গত 16 মাসে যদি আমরা আসলে এটাকে মালাগাথি, তাহলে দেখব যে অনেক জায়গায় হয়তো আমরা ওই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা আমরা পৌঁছতে পারছি না। এই ব্যাপারে আসলে আপনার জায়গাটা আমি শুনতে চাই, যে একজন সাংবাদিকদের মধ্যে দ্বিধাবিভক্তি যে জায়গাটা, এটা তো এর আগেও ছিল, এটা এখন আরো প্রকট রূপে চলে এসেছে। আমার কাছে মনে হয় যে কিছু কিছু সাংবাদিক এখনো অ্যাক্টিভিস্টের মতো কথা বলেন, নির্দিষ্ট একটা দলের হয়ে।
সাংবাদিক তো কোনো দলের না, একদম। অ্যাক্টিভিস্ট যেমন জার্নালিস্ট, তিনি তো জনগণের কথা বলবেন, ক্ষমতাকে প্রশ্ন তো করবেন। অ্যাক্টিভিস্ট যেমন জার্নালিস্ট না, জার্নালিস্টও অ্যাক্টিভিস্ট না। এবং এই যে আজকে যে সাংবাদিকদের উপরে বিভিন্ন আইন চাপিয়ে দেওয়া, বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার নির্যাতন করা, এটা সাংবাদিকদের মধ্যে কিন্তু এত বিভক্তি আছে বলেই সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছে না। কিন্তু একজন সাংবাদিক যদি তার অপরাধ থাকে, যেটা রোকন ভাই বলছিলেন, যে সেটাকে নির্দিষ্ট আইনে ওই অনুযায়ী, যেমন 10 জনের একটা হত্যা মামলা, তারপর 2 জনের নাম ঢুকিয়ে দিলাম সাংবাদিক, এটা তো হতে পারে না। এবং এভাবেই তো হয়ে আসছে, চলছে। এবং আমার কাছে মনে হয় না যে 16 বছরে যেটা ছিল, এই 1.5 বছরে আমরা তার চেয়ে খুব আলাদা কিছু দেখছি। সাংবাদিক যে অনিশ্চয়তার মধ্যে ছিলেন সেখানে আছেন, অনিরাপদ ছিলেন সেখানে আছেন। সময় বদলেছে, সরকার বদলেছে, কিন্তু সাংবাদিকের উপরে যে খড়গ এক ধরনের খড়গ। রাষ্ট্রের, এটা এখনো আছে, তখনও ছিল। কিন্তু এটা থেকে আসলে নিস্তার দরকার। সেই নিস্তারের জন্য যারা কথা বলবে তারাই তো আসলে ক্ষমতাকে প্রশ্ন করবে, তারাই তো সাংবাদিক। এখন তাদের উপরে যখন এরকমের খড়গ বা এরকমের ছড়ি ঘুরানো হচ্ছে, তাতে কি আসলে বাংলাদেশের, আমরা যদি সার্বিকভাবে না, এটার জন্য দেশ মিডিয়াকে আজকে বলি, এই যে আজকে আমাদের যে দুরবস্থা, এর কারণে এটা যে সবগুলো ইনস্টিটিউশন, আমি আগের অনুষ্ঠানে ওই কথাটা বলেছিলাম যে সাংবাদিক যেমন কোনো দলের না, চিকিৎসক কোনো দলের না, একদম একজন আইনজীবী কোনো দলের না, শিল্পী কোনো দলের না, এদেরকে বিভিন্ন দলভুক্ত করে ফেলা হচ্ছে। এর আমরা তো এটা এবং রিফ্লেকশন দেখছি। ট্যাগিং এর যে কালচার, সেটা খুবই খুবই মব খুবই কালচার স্পষ্ট। নতুন একটা হয়েছে, মব মব কালচার, কালচার। সহিংসতা। তো এটা তো কোনো ভালো প্র্যাকটিস না, এটা থেকে বের হয়ে আসা দরকার আমাদের। যদি আমরা হয়ে আসার কথা বলি, তাহলে একমাত্র কি উপায় কি আসলে 12 ফেব্রুয়ারি নির্বাচন, নাকি আসলে তার আগে আমরা নির্বাচন তো একটা, যেহেতু নির্বাচন হয়নি, এটা বলার জায়গা ছিল না। নির্বাচন যখন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, নিশ্চয়ই তারা এইটার বিষয়ে খেয়াল রাখবেন। নির্বাচন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি। একদম। এবং সেটা বোধহয় এখন সবারই আকাঙ্ক্ষা, সবারই প্রত্যাশা, রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ সবার মধ্যেই নির্বাচন নিয়েই এখন সবকিছু। এবং আমার মনে হয় যে নির্বাচন শুধু আসলে নির্বাচন নয়, বরং এটা কিন্তু অর্থনীতির দিকেও, আমরা যদি নির্বাচনকালীন সময়ের অর্থনীতি চিন্তা করি, সেটাও কিন্তু অনেক বড়। আমরা প্রত্যাশা করি যে নিশ্চিতভাবেই আমরা একটা ভালো নির্বাচন পাবো, এবং রাজনৈতিক সমীকরণ যেভাবে একটু একটু করে নতুন দিকে, নতুন মাত্রায় যাচ্ছে, সেটাও নিশ্চিতভাবেই একটা সুসমীকরণের দিকে যাবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা থেকে আমরা যেই ভাবনাটা আমরা শুনলাম আমাদের অতিথিদের কাছ থেকে, আমরা বিশ্বাস করি যে সেই ভাবনায় হয়তো কোথাও গিয়ে আপনার সাথে মিলবে, কোথাও মিলবে না, কিন্তু মূল একটা জায়গায় বাংলাদেশ একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরে পাবে, এবং আগামী নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই দিকেই আমরা সবাই তাকিয়ে আছি, প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।